কিসের টাকা দেবো? আমি কি ইনকাম করি নাকি? সে আমরা জানি কি, বিয়ে যখন করেছো টাকা তো দিতেই হবে, নয়তো আজ বউর কাছে যাওয়ার আশা বাদ দিয়ে দাও। নির্ময় ফুঁসে উঠল। বিচ্ছু বাহিনীকে ঠেলে ঢোকার চেষ্টা করলো ভিতরে, কিন্তু হতাশ হলো সে। এদের ঠেলে ঢোকা সম্ভব হলো না তার। কি এক ঝামেলায় শেষ পর্যন্ত পড়তে হলো তাকে। তপ্ত নিঃশ্বাস ফেললো নির্ময়, বলল, কত টাকা চাই? বেশি না, 5,000 দিলেই হবে। নির্ময় সরু দৃষ্টিতে তাকালো সবার পানি। হুট করেই গলা উঁচিয়ে ডাক দিল সুলতান সাহেবকে, বলল, বাবা, বাবা। কিঞ্চিত সময় পর সুলতান সাহেব এগিয়ে এলেন তাদের দিকে। নির্ময়ের পানে তাকিয়ে থমথমে কণ্ঠে বললেন, কি হয়েছে? ডাকছো কেন এভাবে? নির্ময় ভাবলেশীন। সে নির্বিকার ভঙ্গিতে বলল, বাবা, ওদের কিছু টাকা দিয়ে দাও তো। সুলতান সাহেব সরু দৃষ্টিতে তাকালেন ছেলের পানে, বললেন, কিসের টাকা? আমার বাসুরের টাকা। সুলতান সাহেব এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নির্ময়ের দিকে, বললেন, তোমার বাসরের টাকা আমি দেবো কেন? আশ্চর্য। বাপ ছেলের এ দৃষ্টি বিনিময়ে নির্ময়ও পিছিয়ে নেই। সে চোখ ছোট ছোট করে তাকালো বাবার দিকে, বলল, তাহলে বিয়ে কেন করিয়েছো? অবাক হলেন সুলতান সাহেব। অবাক কণ্ঠেই বললেন, আমি বিয়ে করিয়েছি নাকি? তুমি একা একা ঢাকা থেকে বিয়ে করে চলে এসেছো বাড়িতে। চুপি চুপি বিয়ে করেছি। চুপি চুপি বাসর ঘরে ঢুকিয়ে দিতে। 2-3 দিন বউয়ের কাছ থেকে আলাদা রেখে এই বিয়ের অনুষ্ঠান করতে কে বলেছে তোমাকে? এখন অনুষ্ঠান যখন করেছো টাকাও তুমি দিয়ে দাও। আমার কাছে টাকা নেই কোনো। সুলতান সাহেব হতভাগ। বিস্ময়ে কিঞ্চিত ফাঁক হয়ে গেছে তার অস্ত্রজোড়া। এ কোন ছেলেকে দেখছে সে? এতটা নির্লজ্জ তার ছেলে? কই, আগে তো এমন ছিল না নির্ময়। আগে তো বেশ মার্জিত, সভ্য এবং ভদ্র ছিল। হঠাৎ কি হলো এ ছেলের? বিয়ে করে মাথাটা কি গেছে? পাগল পাগল হয়ে গেল নাকি সে? নিজের বাসরের টাকা কেউ বাবার কাছে চায়? তারপর চেয়েছে ভালো কথা, এখন রীতিমতো টাকাটা দিতেও বাধ্য করতে চাইছে তার বাবাকে। এ কেমন ধারা নির্লজ্জ ছেলে তার? ফুঁসে উঠলেন সুলতান সাহেব, শক্ত কণ্ঠে বললেন, এক চড়ে দাঁত ফেলে দেবো, নির্লজ্জ ছেলে। বাসরের টাকা বাবার কাছে চাইতে লজ্জা করছে না তোমার একটুও? আপাতত করছে না বাবা, কারণ ছেলের বিপদের দিনে তাকে তার বাবা সাহায্য করবে না তো কে করবে? আমি তোমার বাসরের জন্য কোনো টাকা দিতে পারবো না। নির্ময় সরু দৃষ্টিতে তাকালো বাবার পানে, বলল, ভেবে বলছো তো? অবশ্যই, এখানে ভাবির কি আছে আবার? বাবা, মনে রেখো, আজ যদি তুমি আমার বাসরের টাকা না দাও তবে তোমার নাতি নাতনির ওপর কোনোরূপ অধিকার থাকবে না কিন্তু। সুলতান সাহেব চোখ দুটো ছোট ছোট করে তাকালো নির্ময়ের পানে, বলল, মানে? মানে কিছুদিন পর আমার বাচ্চা কাচ্চা হলে তাদের পই পই করে বলে দেব, তোর দাদু নামক নির্দয় ব্যক্তির কাছে একদম ঘেঁষবি না, উনি আমার বাসরের টাকা দেয়নি। সুলতান সাহেব আরেক দফায় হতভম্ব। এবার যেন তার কথা বলতেই ভুলে গেছেন সে। এই কোন নির্ময়কে দেখছে সে? মানুষ এতটা নির্লজ্জ হয় কিভাবে, তাও তার বাবার সাথে? আচ্ছা, নির্ময় তার ছেলে তো, সে তো এমন নির্লজ্জ নয়। যতদূর মনে পড়ছে মুনিয়া বেগমও নির্লজ্জ নয়। তাহলে এই নির্লজ্জ ছেলেটা তাদের ঘরে জন্ম নিল কিভাবে? তবে কি তাদের পূর্বপুরুষদের মধ্যে এতটা নির্লজ্জ ছোটকাটা ছিল কেউ? তবে নির্ময়ের সাথে কথা বলতে বলতেই এবার নিজেও এক লজ্জাহীনের মতো কাজ করে ফেললো সুলতান সাহেব। নির্লজ্জ ছেলের কথার প্রেক্ষিতে সেও বলে ফেললো, বাচ্চা কাচ্চা কি রেডিমেড বানিয়ে রাখা আছে নাকি, যে আজ বাসরে ঢুকবে আর কিছুদিন পরেই বাচ্চা পয়দা হয়ে যাবে? কথাটা বলে নিজেই নিজের উপর হতভাগ হয়ে পড়লো সুলতান সাহেব। এ কি বলে ফেললো সে? না, এই বদ নির্লজ্জ ছেলের সাথে কথা বলতে বলতে সেও নির্লজ্জ হয়ে উঠেছে। এই ছেলের কাছে থাকা যাবে না তার। সুলতান সাহেবের হতবাকতার মধ্যে নির্ময় ডাকলো তার সামনে দাঁড়ানো পিচ্ছু বাহিনীর দলকে। তাদের দিকে তাকিয়ে বলল, বাচ্চারা, নো টেনশন, আমি তো ইনকাম করি না, তাই আমার বাসরের টাকা তোমাদের কাকু মানে আমার মহামান্য পিতা মহাশয় দেবেন। তোমরা দেরি না করে এক্ষুনি হামলে পড়ো আমার মহামান্য পিতার উপরে। নির্ময়ের কথা মতো সবাই হামলে পড়লো সুলতান সাহেবের উপর। ভড়কে গেল সুলতান সাহেব, গলা উঁচিয়ে বলল, আমি কখন বললাম বাসরের টাকা দেবো? আমাকে ছাড়ো তোমরা। যার বাসর তার কাছে টাকা চাও। নির্ময় দাঁড়ালো না সেখানে আর এক সেকেন্ডও। তার সামনে এখন কেউ নেই, পথ ফাঁকা। এই সুযোগের সদ্ব্যবহার করে সে দ্রুতই পা চালিয়ে ঢুকে গেল বাসর ঘরের ভিতরে। 2 হাত বাড়িয়ে লাগিয়ে দিল দরজার খিলটা। এখন বাইরে যাই হয়ে যাক না কেন, সে আর দরজা খুলবে না, কিছুতেই না। অনেক কষ্টে বুদ্ধি খাটিয়ে ঢুকতে পেরেছে সেই রুমে। এখন আর তাকে এখান থেকে বের করার সাধ্য আছে কার? স্বস্তির নিঃশ্বাস ফেললো নির্ময়। পিছন ঘুরে তাকাতেই তার চোখে মুখে এসে ভর করলো এক রাশ মুগ্ধতা। এতক্ষণের বিরক্তি ভাবটা উড়ে গেল নিমেষেই। তার বিছানার ঠিক মাঝখানে হাঁটু ভাঁজ করে বসে আছে লাল শাড়ি পরিহিত এক রমণী। এক হাত ঘোমটা টেনে আড়াল করে রাখা তার সুন্দর মুখশ্রী।
একটু হাসলো নির্ময়। এই নারীটি যে তার বড্ড শখের নারী, তাকে এই ঘরে এই অবস্থানে দেখার জন্য যে সে বহু বছর ধরে অপেক্ষায় ছিল, অবশেষে তার অপেক্ষার অবসান ঘটলো এই মুহূর্তে থেকে। এই নারীকে সে পেল নিজের একান্ত ব্যক্তিগত হিসেবে। সামাজিকভাবে এই নারীকে সে নিজের আপন করে নিয়েছে ইতোমধ্যেই। এই নারী যে এখন তার, শুধুমাত্র তার। নির্ময় ঘাড় ঘুরিয়ে তাকালো রুমের আশেপাশে। খুব বেশি সাজানো হয়নি রুমটা। কিছু রঙিন কাগজ আর তাজা কিছু ফুলের সাহায্যে স্বল্প পরিসরে রুমটা সাজানো হয়েছে তাদের। তবে স্বল্প পরিসরের সাজটায় যেন এই মুহূর্তে আকর্ষণীয় লাগছে তার কাছে। কেন লাগছে? তার প্রিয় রমণী তার সাথে আজ একই ঘরে আছে বলে কি এমন লাগছে তার? হয়তো তাই। এই মেয়েটা নিজেই তো তার কাছে একটা আকর্ষণ। নির্ময় ধীর পায়ে হাঁটা ধরলো বিছানার দিকে, চুরিটির মুখ নবনীর কাছে। এদিকে নির্ময় যতটা এগিয়ে যাচ্ছে চরিত্রের দিকে, চরিত্রের হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে যাচ্ছে ততটা। বুকের মধ্যে কেমন যেন ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে। নিজের কানে নিজেই শুনতে পাচ্ছে চরিত্রী। অজানা এক অনুভূতি দৌড়ে বেড়াচ্ছে তার রন্ধ্রে রন্ধ্রে, শিহরণ জাগছে মন মস্তিষ্ক জুড়ে। যদিও এর আগেও এক রাতে দুজনে ছিল এক ঘরে, কিন্তু সে রাতের সাথে যে এ রাতের বিস্তর পার্থক্য। আজ বাসর রাত তাদের। আগের রাতে তো শুধুমাত্র দুজন দুজনকে জড়িয়ে সাদামাটা একটা ঘুম দিয়েছিল তারা, কিন্তু আজ ভাবতে নিজেকে ভীষণ ভীত লাগছে চরিত্রীর। গলাটা শুকিয়ে আসছে খুব করে। নির্ময় যে আজ তাকে ছাড় দিবে না সেটা জানে ভালো করে। এমনি যে পরিমাণ নির্লজ্জ লোক সে ব্যক্তি। চরিত্রীর আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যে বিছানায় তার সামনে এসে বসলো নির্ময়। একটু কেশে জানান দিল নিজের উপস্থিতি। চরিত্রী যেন কেঁপে উঠলো থরথর করে। দুর্বোধ্য হাসলো নির্ময়। দুই হাত বাড়িয়ে আস্তে ধীরে টেনে তুললো চরিত্রীর মাথার ঘোমটাটা। মেয়েটা নুইয়ে রেখেছে মাথা, ভুলেও মাথা তুলে তাকাচ্ছে না নির্ময়ের পানে। কপালে তার এই শীতল পরিবেশও বিন্দু বিন্দু ঘাম স্পষ্ট। নির্ময় হাত বাড়িয়ে আলতোভাবে নিজের তর্জনী আঙুলের ডগায় নিল চরিত্রীর কপালে জেগে ওঠা এক বিন্দু ঘাম। সেদিকে তাকিয়েই বলল, ভয় পাচ্ছ? চরিত্রী তড়িৎ বেগে তাকালো নির্ময়ের পানে। লোকটা কি বুঝে গেল আজকের রাতটার জন্য ভীষণ ভীত হয়ে পড়েছে সে? না না, বাসর রাতে বউ ভীত হয়ে পড়েছে? ছি, কি লজ্জার কথা। ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো চরিত্রী। আমতা আমতা করে বলল, মোটেই না, ভয় পাবো কেন? ঠোঁট বাঁকিয়ে হাসলো নির্ময়। সকৌতুকে বলল, সে তোমার মুখ দেখেই বুঝতে পারছি মেয়ে। চরিত্রী অপ্রস্তুত হয়ে পড়লো। এলোমেলো দৃষ্টি ফেললো সে। নির্ময় তাকালো সেদিকে, অতঃপর এক হাত বাড়িয়ে আলতোভাবে হাত রাখলো চরিত্রীর পায়ে। তার এক পা টেনে আনলো নিজের সামনে। কেঁপে উঠলো চরিত্রী। শিহরণ জেগে উঠলো তার পুরো কায়ায়। নিজের পা সরিয়ে নিতে চাইলো সে। বলল, এ কি, পায়ে হাত দিচ্ছেন কেন? নির্ময় উত্তর দিল না কোনো। চরিত্রীর পা টেনে আবারও আনলো নিজের সামনে। শুভ্র রাঙা পাঞ্জাবির পকেট হাতরে বের করে আনলো এক জোড়া সুরপালি নূপুর। খুব বেশি নকশা করা নেই নূপুর জোড়ায়, হালকা পাতলা স্বল্প নকশায় তৈরি। আলতো হাতে সে নূপুর জোড়া পরিয়ে দিল চরিত্রীর সোনা রাঙা পায়ে। পরিয়ে দিতে দিতে বলল, বাসর ঘরে নাকি বউকে উপহার দিতে হয়, নতুন বউকে। কিন্তু তোমার স্বামী এখনো ছাত্র, টাকা নেই তার। তাই এই ছোট্ট উপহারটাই গ্রহণ করো আপাতত। আমার যখন টাকা হবে তখন না হয় নতুন করে আবার একবার বাসর করব, আর তোমাকেও দামি কোনো উপহার দেবো সেদিন। চরিত্রীর চোখ তুলে তাকালো নির্ময়ের পানে। আলতোভাবে স্পর্শ করলো নূপুর জোড়ায়। মৃদু কণ্ঠে বলল, সব উপহার কি আর দাম দিয়ে বিচার করা যায় নির্ময় ভাই? কিছু উপহারের বিচারটা ভালোবাসা দিয়েও হয়। নির্ময় হুট করেই বিরক্ত অনুভব করলো বেশ। বিরক্তিতে কপালে ভাঁজ পড়লো গোটা দুই। নাক মুখ কুঁচকে সে বলল, আজ রাতে তুমি ভাই বলবে আমাকে? আমি তোমার ভাই লাগি এখনো, চৈত্র? সকল ভয়ভীতি ভুলে চরিত্রের হাসি পেল যেন এই মুহূর্তে। হাসি মুখেই সে বলল, এই ভাইয়া থেকেই তো আপনি ছাইয়া হয়ে গেলেন আমার। এখন যদি এই ভাইয়ার ডাকটাই ভুলে যাই আমি, তবে কিভাবে হবে বলুন তো? নির্ময় হাত উচালো। তার ডান হাতের তর্জনী আঙুল তারা বন্ধ করলো চরিত্রের দুই ঠোঁট। শীতল কণ্ঠে বলল, আজ থেকে আমি তোমার মুখের ভাই ডাক্তার উপরে নিষেধাজ্ঞা জারি করলাম মেয়ে। কোনো ভাইটাই চলবে না আর। আমি তোমার মুখ থেকে নিজের নাম শুনতে চাই। তুমি আমায় নির্ময় বলে ডাকবে, শুধুমাত্র নির্ময়। চরিত্রের না সূচক জবাব দিল নির্ময়ের কথায়। বলল, পারবো না, এতদিনের অভ্যাস আমার। তাছাড়া আপনি আমার বয়সও অনেক বড়। নির্ময় অসহায় দৃষ্টিতে তাকালো চরিত্রের পানে। কাতর স্বরে বলল, তাই বলে বিয়ের পরও বরকে ভাই বলবে তুমি? একটু থামলো নির্ময়। গোল গোল চোখে চরিত্রের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তুমি কি আমার ছেলে মেয়েদের আমাকে মামা ডাক শোনানোর পায়তারা করছো নাকি? তুমি তো দেখছি ভারী পাঁজি মহিলা।
চৈত্রী প্রথমে বিষয়টা না বুঝলেও যখন বুঝলো খিলখিল করে হেসে উঠল সে। হাসতে হাসতে বলল। তেমন হলে ব্যাপারটা খুব একটা মন্দ হয় না। নির্ময় তাকালো চৈত্রীর হাস্যোজ্জ্বল মুখের দিকে। মুগ্ধ হলো সে। কেমন ঘোর লেগে যাচ্ছে তার। মনের ভিতরে নিষিদ্ধ চাগুলো হাত পা মেলে উঠতে শুরু করেছে। এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে তার। হুট করে যেন ভীষণ গরম লাগতে শুরু করেছে নির্ময়ের। হাতের কালো বেল্টের ঘড়িটা সে খুলে রাখলো বিছানার পাশের ছোট্ট টেবিলের উপরে। পাঞ্জাবির উপরের 2টা বাটন খুললো সে। জোরে একটা নিঃশ্বাস নিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে। যেন নেশা ধরে গেছে তার। চৈত্রীর তাকানো নির্ময়ের পানে। চোখের চোখ পড়লো তাদের। কেঁপে উঠলো চৈত্রীর তনু। এ কেমন দৃষ্টি নির্ময়ের! এ দৃষ্টির মানে অজানা নয় তার। ভীত হলো চৈত্রী। লজ্জায় আড়ষ্ট হয়ে উঠলো কিছুটা। উঠে দাঁড়ালো সে। আলমারির দিকে পা বাড়ালো দ্রুত। নির্ময় ব্রুকুচকে তাকালো সেদিকে। বলল। কোথায় যাচ্ছ? এলোমেলো দৃষ্টি ফেললো চৈত্রী। আমতা আমতা করে বলল। ফ্রেশ হয়ে আসি একটু। নির্ময় হাত বাড়িয়ে ধরলো চৈত্রীর এক হাত। হ্যাঁচকা টান মেরে ফেললো বুকের উপর। ধীরে সুস্থে চৈত্রীর কোমর পেঁচিয়ে ধরে শুয়ে পড়লো বিছানায়। মোদিত কণ্ঠে বলল। ফ্রেশ, কাল সকালে একসাথে হবে, এখন হতে হবে না। লজ্জায় আড়ষ্ট হয়ে উঠল চৈত্রী। এই লোকের সাথে থাকতে হলে লজ্জায় মরতে হবে তাকে। গাল দুটোতে রক্তিম আভা ছড়িয়ে পড়লো একটু একটু করে। কেমন একটা অদ্ভুত ভালো লাগায় অসাড় হয়ে পড়ছে তার সমস্ত কায়া। তবুও লজ্জাটা যেন নাছোড়বান্দা। চৈত্রী নিজের কোমর থেকে নির্ময়ের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। নির্ময় আরো শক্ত হাতে ধরলো চৈত্রীর নরম সুঢৌল কোমরখানা। ঘুরে গিয়ে উপর হয়ে শুয়ে পড়লো তার উপরে। এক হাতে চৈত্রীর ছোট্ট চুলগুলো তার কানের গোড়ায় গুজতে গুজতে বলল। রাজের কিল ঘুষিকে বিশাল এক পর্বের যুদ্ধ জয় করে বিয়ে করেছি তোমাকে। বেশ কিছুদিন বাসরটাও স্থগিত রেখে আজ তোমাকে কাছে পেয়েছি। কি ভাবছো এত সহজেই ছেড়ে দেবো তোমায়? বাসর না করে আজ ছাড়ছি না, বুঝেছো মেয়ে? চৈত্রী ঢোক গিলল। কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলল সে। তবে 2 অস্ত্র চালনা করে শব্দ করতে পারলো না আর একটাও। তার আগেই তার নরম কোমল গোলাপি রঙা অস্ত্র জোড়া বাধা পড়লো নির্ময় শুষ্ক ঠোঁট জোড়ায়। নিজের সাথে সে পরম যত্নে আবদ্ধ করে নিল তার প্রিয় মেয়েটাকে। আকস্মিকে আক্রমণে হকচকিয়ে উঠল চৈত্রী। চোখ দুটো বড় বড় হয়ে গেল অসম্ভবভাবে। সে খামচে ধরল নির্ময়ের বাহু। নির্ময় আরো গভীরভাবে আঁকড়ে ধরল চৈত্রীকে। বেসামাল হলো তার হাতের স্পর্শ। চৈত্রী শিউরে উঠল আরো। তার সারা অঙ্গের শিশির অনুভূতিরা যেন ডানা মেলতে শুরু করলো শিশির অনুভূতি। শির দ্বারা বেয়ে গড়িয়ে নামতে শুরু করলো শীতল রক্তস্রোত। খানিক পর চৈত্রী শান্ত হলো। পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল সে। সায় দিতে শুরু করলো নির্ময়ের আকুল আহ্বানে। পুরো রুম জুড়ে মুখরিত হলো 2 নরনারীর ভারী নিঃশ্বাসের ধ্বনিতে। ক্রমেই চৈত্রীর সাথে পরিচয় ঘটলো এক উন্মাদ নির্ময়ের। পরিচয় ঘটলো নির্ময়ের সর্বোচ্চ নির্লজ্জতার সাথে। দুজন পাড়ি দিল সম্পর্কের নতুন এক অধ্যায়, নতুন এক সুখের ঠিকানায়। পূর্ণতা পেল তাদের এতদিনের ভালোবাসার। সময় প্রবাহমান। সে প্রবাহিত হচ্ছে ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ তুলে প্রতি মুহূর্তে। এর মধ্যে কেটে গেছে অনেকটা দিন। প্রায় 3 থেকে 4 মাস হবে হয়তো অতিবাহিত হয়েছে। তবে এর মধ্যে বদলে গেছে অনেক কিছুই। সম্পর্করা রূপ নিয়েছে নতুনত্বে। নির্ময় আর চৈত্রীর ভালোবাসা গাঢ় হয়েছে আরো। দুজন যেন এখন দুজনকে চোখে হারায় প্রতি ক্ষণে ক্ষণে। তারা যেন একজন অপরজনকে ছাড়া অপূর্ণ নিঃস্ব। নির্ময় ধীরে ধীরে চৈত্রীর জন্য পাগল হয়ে উঠেছে আরো। চৈত্রী মাঝে মাঝে অবাক হয় নির্ময়কে দেখে। একটা মানুষ এতটা ভালো কিভাবে বাসতে পারে? বিয়ের 3 দিনের মাথায় চৈত্রীকে নিয়ে ঢাকায় এসে পড়েছিল নির্ময়। হল থেকে বেরিয়ে এসে ছোটখাটো একটা বাসাও নিয়েছে তারা। টুকিটাকি ছোটখাটো সাংসারিক জিনিসপত্র কিনে টোনাটুনির সংসারও শুরু করেছে সেই কবে থেকে। নির্ময়ের আউটসোর্সিং এর কাজটা ভালোই চলছে ইদানিং। তার মধ্যে চৈত্রী আবার টিউশনি করাচ্ছে কিছু। সব মিলিয়ে তাদের চলে যাচ্ছে ভালোভাবেই। মাস শেষ আর তাদের হাত পাততে হয় না বাবা মায়ের কাছে। একে অপরের নির্ভরতা হয়েই খুব সুন্দরভাবে সংসারটা সাজিয়েছে তারা। সব ঠিকঠাক চলছিল। তবে এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে অন্য কিছু। চৈত্রীর শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না তেমন। শরীরটা দুর্বল লাগে সবসময়। খেতে ইচ্ছে করে না কিছু। কিছু খেলেই বমি আসে আকাশ পাতাল কাঁপিয়ে। মেজাজটাও কেমন খিটখিটে হয়ে গেছে আগের থেকে। কিছুই যেন ভালো লাগে না তার। মুড সুইং ঘটে হঠাৎ হঠাৎ। লক্ষণগুলো মোটেও ভালো ঠেকছে না চৈত্রীর কাছে। তার উপর গত মাসে পিরিয়ডও হয়নি আবার। সব মিলিয়ে ভয় বাড়ছে তার। আচ্ছা, সে যা ভাবছে সেটা যদি সত্যি হয়? ভাবতেই চেহারা যেন ফ্যাকাশে রক্তবর্ণ ধারণ করেছে।
নির্ময় তাকে বারবার বলে দিয়েছে এই মুহূর্তে সে বাচ্চা নিতে ইচ্ছুক নয়। তারা দুজনই পড়াশোনা করছে এখন। এই সময়টা মোটেও বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় নয় বলে মনে করে নির্ময়। এখন বাচ্চা হলে তারা বাচ্চা সামলাবে নাকি পড়াশোনা করবে, কোনটা? তাছাড়া নির্ময়ও কোনো নির্দিষ্ট চাকরি করে না এই মুহূর্তে। একটা বাচ্চা হলে তাকে হেলায় ফেলায় বড় করার কোনো ইচ্ছে নেই তার। চৈত্রীয় সব দিক বিবেচনা করে বেশ সাবধানেই ছিল এই বিষয়ে, কিন্তু কোথা থেকে কি হলো কিছুই বুঝতে পারছে না। হয়তো তাদের ভুলের কারণে সংগঠিত হয়েছে বিষয়টা। চৈত্রী প্রায় 30 মিনিট ধরে প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে বসে আছে ওয়াশরুমে। পরীক্ষা করার সাহস হচ্ছে না। তার মন বলছে প্রেগন্যান্সি কিট তাকে তার মনের ধারণাটাই সত্যতার প্রমাণ দিবে, কিন্তু এভাবে বসে থাকলেও তো হবে না। তাকে নিশ্চিত হতে হবে তার ভাবনাটাই ঠিক কিনা সে বিষয়ে। হতেও তো পারে তার ভাবনা ভুল। এভাবে একটা ভাবনাকে মনে প্রাণে আঁকড়ে ধরে বসে থাকলে তো আর হবে না। আর তাছাড়া বিষয়টাই শিওর হয়ে সেই অনুযায়ী প্রস্তুত হতে হবে তাকে। নিজের বাচ্চাকে লালন পালন করতে হবে তো। মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে নিজের প্রেগন্যান্সির পরীক্ষার জন্য উদ্যত হলো চৈত্রী। চোখ বন্ধ করে করলো পরীক্ষাটা। চোখ খুলতে যেন থমকে গেল সে। তার ভাবনাকে সত্যি প্রমাণ করে প্রেগন্যান্সি কিটটা তাকে জানান দিল সে মা হতে চলেছে। এতক্ষণের হাজারো চিন্তা ভাবনা তার যেন উবে গেল নিমেষেই। আর সেখানে জায়গা করে নিল গভীর মাতৃত্ববোধ। সে মা হতে চলেছে, হোক সেটা ভুলক্রমে। ছলছল করে উঠল চৈত্রীর চোখ জোড়া। নিজের অজান্তেই তার হাত চলে গেল পেটে। এখানটায়, ঠিক এইখানটায় বেড়ে উঠছে আরেকটি ক্ষুদ্র প্রাণ, তার অংশ, যে তাকে মা বলে ডাকবে, তাকে প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করাবে। তার বাচ্চা আসছে, শেষ পর্যন্ত সেও মা হতে চলেছে। পরক্ষণে চৈত্রীর মনে এলো নির্ময়ের কথা। ভীত হলো সে। আচ্ছা, নির্ময় জানলে কি খুব রেগে যাবে? সে কি তাকে বাচ্চাটা নষ্ট করতে বলবে? ভাবতেই আটকে উঠলো চৈত্রী। না না, সে কখনো নিজের বাচ্চাকে নষ্ট করতে দিবে না, কখনো না। সে তার মা, কিন্তু নির্ময় তো বাচ্চা চায় না এই মুহূর্তে। চৈত্রী কি করবে? ভয় বাড়ছে তার। নির্ময় কি নাকি প্রতিক্রিয়া দেয়। মনের মধ্যে অস্থিরতার ডানা মিলছে তার খুব করে। এই সময় নিজের মাকে খুব মনে পড়ছে চৈত্রীর। একমাত্র মাই পারে তাকে সঠিক কোনো সমাধান দিতে। দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে এলো চৈত্রী। বিছানার উপর ফেলে রাখা মোবাইলটা নিয়ে কল লাগালো চামেলি বেগমকে। সূর্যটা হেলে পড়েছে আকাশের এক কোণে। পাখিরা তাদের সারাদিনের খাবারের খোঁজের সমাপ্তি ঘটিয়ে ডানা মেলে ফিরছে নিজেদের বাসগৃহে। সন্ধ্যা নেমেছে যে। চৈত্রী আর নির্ময় ঘরেই ছিল। এই সন্ধ্যার সময়টা চৈত্রী টিউশনে থাকার কথা থাকলেও যায়নি সে। শরীরটা দিন দিন বড্ড নাজুক হয়ে পড়ছে। একে তো প্রথম মা হওয়া চৈত্রীর, সে এখনো এসব বিষয়ে যথেষ্ট অপরিপক্ক। কখন কি করতে হবে, কি খেতে হবে তেমন কিছুই জানে নাই তার। কেউ যে তাকে বলে দিবে, তাকে পরামর্শ দিবে, তার যত্ন নিবে, তাও তো পারছে না। এখানে যে তার নেই কেউ। নির্ময়কেও বলা হয়নি এখনো কথাটা। নির্ময় যদি রেগে যায় তখন কি হবে? ভীষণ ভয় হচ্ছে চৈত্রীর। কোনো ডাক্তারের সাথেও এখনো যোগাযোগ করেনি চৈত্রী। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক চাপ যেন তাকে নাজুক করে তুলছে আরো। বিষয়টা নিয়ে নির্ময়ও চিন্তায় আছে খুব। হঠাৎ মেয়েটার হলো কি? নির্ময় বারবার চৈত্রীকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে চেয়েছে, কিন্তু চৈত্রী বারবারই গ্যাস্ট্রিকের সমস্যা বলে এড়িয়ে গিয়েছে বিষয়টা। তবে আজ আর থাকা যাচ্ছে না। মুখ দেখেই বোঝা যাচ্ছে অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা। চোখ মুখের রং কেমন পাল্টে গেছে মেয়েটার। নির্ময় আজ ভেবে রেখেছে সে চৈত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাবেই যাবে। যদিও চৈত্রী অনেক চেষ্টা করেছে ডাক্তারের কাছে না যাওয়ার জন্য, কিন্তু নির্ময় শোনেনি। নামাজ শেষ করে সে রেডি হয়ে বসে আছে। চৈত্রী এখনো রেডি হওয়ার পথে। জামা কাপড় পাল্টাচ্ছে তো পাল্টাচ্ছে না। শেষে নির্ময় ধমকে তাকে ওয়াশরুমে পাঠিয়েছে জামা কাপড় পাল্টাতে। নির্ময় চৈত্রীর জন্য অপেক্ষায় থাকা অবস্থাতেই দরজার কলিং বেলটা বেজে উঠলো হঠাৎ। এই সময় আবার কে এলো? নির্ময় উঠে দাঁড়ালো, গিয়ে খুললো দরজাটা খুলে সামনে তাকাতেই চমকে উঠলো সে। নির্ময় শ্বশুর শাশুড়ি, বাবা মা সবাই এসেছে। সবাই হঠাৎ তার বাসায় আসবে যে তাও তো কিছু জানায়নি। নির্ময় অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সবার পানে। তার অবাকতার মধ্যেই তাকে ঠেলে ভিতরে ঢুকলো সবাই। তাদের হাতে বেশ কিছু মিষ্টির প্যাকেট, ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। নির্ময় তাকালো তাদের পানে, অবাক সুরেই বলল, তোমরা হঠাৎ আসবে যে জানালেও তো না। জানালে আমি গিয়ে নিয়ে আসতাম। কেউই তেমন পাত্তা দিল না নির্ময়ের কথার, উত্তরও দিল না। ভিতরে ঢুকতে ঢুকতে মুনিয়া বেগম বললেন, এত একটা খুশির খবর শুনে আসবো না আমরা? চৈতি কোথায়? তাড়াতাড়ি ডাক ওকে দেখি আগে। সবার কথার মধ্যেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো চৈত্রী। বাইরে এসে সবাইকে দেখিয়ে হকচকিয়ে উঠল সে। এরা সবাই এসেছে কেন? তবে কি সেদিন মাকে তার প্রেগন্যান্সির ব্যাপারে জানানোর পর সবাইকে জানিয়ে দিয়েছে সে?
তাই বাক্স বস্তা বেঁধে কি এরা সবাই চলে এসেছে এখানে? হাতে তো মিষ্টির প্যাকেটও দেখা যাচ্ছে। আবার চৈত্রীর দিকে এগিয়ে গেল চামেলি বেগম। তার কপালে একটা চুমু খেয়ে বললেন, কেমন আছিস মা? শরীর ভালো তো? মুনিয়া বেগমও এগিয়ে গেল চৈত্রীর পানে। তার গালে আলতোভাবে হাত রেখে বলল, কি খুশির খবর দিলি মা, আমরা আর থাকতে না আপনি সোজা চলে এলাম তোর কাছে। ভয়ে গলা শুকিয়ে আসছে চৈত্রীর। নির্ময়কে তো এখনো জানানো হয়নি সবটা। সব শুনে নির্ময় ঠিক কি বলবে বুঝতে পারছে না কিছুই। সে ভয়ে ভয়ে তাকালো নির্ময়ের পানে। নির্ময় ব্রু কুচকে তার দিকেই তাকিয়েছিল এতক্ষণ। হৃদয় কুচকে রেখেই সে প্রশ্ন করলো, খুশির সংবাদ মানে? কোন খুশির সংবাদের কথা বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সুলতান সাহেব তাকালেন ছেলের পানে, থমথমে কণ্ঠে বললেন, নাটক করো না নির্ময়, 2 দিন পর সন্তানের বাবা হবে, আর তোমার এই নাটক ছলচাতুরি এখনও শেষ হয়নি। তবে একটা কথা, তুমি তোমার কথা রেখেছো, দ্রুতই বাচ্চা কাচ্চা পয়দার ব্যবস্থা করেছো তুমি। ভাবলাম সত্যি আবার না আমার নাতি নাতির আমার কাছে ঘেঁষতে বারণ করে দাও। তোমাকে তো বিশ্বাস নেই, তুমি আমার ছেলে হতে পারো, কিন্তু বড়ই নির্দয় তোমার হৃদয়। তাই আগে থেকে এসেই ঘাঁটি গাড়লাম তোমার বাসায়। আমার নাতি নাতনিদের মুখ না দেখে আমি যাচ্ছি না এখান থেকে। আর অবশ্যই আমি তোমার মতো নির্লজ্জ হতে দেবো না তাদের। বাবার কথা শুনে যেন চমকে উঠল নির্ময়। কি বলছেন সুলতান সাহেব? সে বাবা হতে চলেছে? অবিশ্বাস্য লাগছে কথাটা। সে কি সত্যি শুনছে নাকি সবটাই স্বপ্ন? ভুল শুনছেন না তো? নির্ময় আগ্রহী দৃষ্টি নিয়ে বিষয়টায় নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলো, সত্যি কি বাবা হতে চলেছি আমি? মুনিয়া বেগম তাকালেন ছেলের পানে, হাস্যোজ্জ্বল মুখে বললেন, তাহলে কি আমরা মিথ্যে বলছি তোকে? মুহূর্তে হৃদয়ের গহীনে প্রবল বেগে যেন তার বই যেতে লাগলো আনন্দরা। সে বাবা হতে চলেছে। সে আর বাবা। তার ঘর আলো করে ছোট্ট এক সদস্যের আগমন ঘটবে, যে কিনা বাবা বলে ডাকবে তাকে। ছোট্ট ছোট্ট হাত বাড়িয়ে ধরবে তার মোটা পুরুষালী আঙুলগুলো। একজন পুরুষের জন্য এর থেকে সুখকর অনুভূতি আর কি হতে পারে? হ্যাঁ, সে এই মুহূর্তে বাচ্চার জন্য প্রস্তুত ছিল না। তাই বলে কি সে বাচ্চা চায় না? অবশ্যই চায়। শুধুমাত্র নিজেদের পরিস্থিতি আর চরিত্রের জন্য এই মুহূর্তে বাচ্চা চাইছিল না সে। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই সংবাদটি তার মনের সুপ্ত বাসনা, তার বাবা হওয়ার অনুভূতিকে জাগ্রত করে তুলেছে মুহূর্তেই। প্রফুল্ল চিত্রে লাফিয়ে উঠল সে। নিজের আনন্দকে ভাগ করে নিতে চরিত্রের দিকে এগিয়ে যেতে উদ্যত হলো সে। কিন্তু 2 পা বাড়াতেই থেমে গেল সে। মাথা ঘুরিয়ে তাকালো সবার দিকে। সাথে সাথেই হৃদয়ে এতক্ষণে উঠতে থাকা আনন্দের প্রজাপতিরা রূপ নিল অভিমানে। সে বাবা হতে চলেছে, অথচ সে জানে না। সে ছাড়া বাকি সবাই জানে। যেখানে সে বাবা হতে চলেছে এই খবরটা সবার আগে তার জানার কথা, সেখানে তাকে কিনা অন্যদের কাছ থেকে শুনতে হচ্ছে এই সুখকর সংবাদ। তীব্র অভিমানীরা জেঁকে ধরল নির্ময় ছোট্ট হৃদয়কে। মলিন হলো তার মুখশ্রী। অভিমানী দৃষ্টিতে একবার সে তাকালো চৈত্রীর প্রাণী, অতঃপর নীরবে নিঃশব্দে পা বাড়ালো রুমের দিকে। চৈত্রী ভয় পেয়ে গেল আরো। লোকটা কি রেগে গেছে ভীষণ? এখন এই বাচ্চাটার জন্য তাকে কি দোষারোপ করবে? ঝামেলা করবে কি? খুব করলে করুক, নিজের সন্তানের জন্য সবটা মাথা পেতে নিবে সে সব। কিন্তু তার আগে লোকটার ভাবগতিক বোঝা উচিত। তার লোকটাকে বোঝানো উচিত। চৈত্রীর বিশ্বাস, সে যদি নির্ময়কে ভালোভাবে বোঝায়, নির্ময় বুঝবে অবশ্যই। যদিও এই বোঝানোটা তার আগেই বোঝানো উচিত ছিল, কিন্তু সে একটু সময় নিয়ে ভালোভাবে বুঝতে চেয়েছিল নির্ময়কে। কে বুঝেছে এর মধ্যে মা বাবা শ্বশুর শাশুড়ি এসে সব হাজির হবে? ঢোকিল চৈত্রী। এক রাশ ভয় নিয়েই রুমে গেল সে। নির্ময় চুপচাপ বসে আছে বিছানার উপরে। চৈত্রী বসলো তার পাশে। নির্ময় পাত্তা দিল না, ফিরেও তাকালো না চৈত্রীর পানে। চৈত্রী একটু ঘেঁষে বসলো নির্ময়ের দিকে। নির্ময় তার দিকে না তাকিয়েই সরে বসলো কিছুটা। আহত হলো চৈত্রী। অসহায় ভঙ্গিতে হাত রাখলো নির্ময়ের কাঁধে। নির্ময় হাতটা সরিয়ে দিল। উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরোতে উদ্যত হলো দ্রুতই। চৈত্রী বিভাগে পড়লো যেন। নির্ময়কে এই মুহূর্তে বেরিয়ে যেতে দেওয়া যাবে না, তাকে বোঝাতে হবে। আর কোনো উপায় না পেয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো চৈত্রী। লম্বা লম্বা পা ফেলে পিছন থেকে জড়িয়ে ধরলো নির্ময়কে। কাতর কণ্ঠে বলল, রাগ করেছেন আমার উপর? আমার বা ওর দোষ কি বলুন? ভুলক্রমে হয়ে গেছে। যা হয়েছে সবটা অনাকাঙ্ক্ষিত। এই জন্য দয়া করে আপনি ওর থেকে মুখ ফিরিয়ে নিয়ে ওকে শাস্তি দিবেন না। নির্ময় বলল না কিছুই। সোজা মূর্তির মতো দাঁড়িয়ে রইল সে। চৈত্রী ঘুরে গিয়ে সামনে দাঁড়ালো তার সামনে। নিজের হাত বাড়িয়ে নির্ময়ের হাতটা টেনে রাখলো তার পেটে। মৃদু কণ্ঠে বলল, অনুভব করতে পারছেন তাকে, আপনার সন্তানকে? আপনার অংশ সে, আপনার সন্তান। এতক্ষণ পর মুখ খুলল নির্ময়। তেতে উঠল সে, দাঁতের দাঁত চেপে পড়ল। আমার সন্তান? তোমার মনে হয় ও আমার সন্তান?
অবাক হলো চৈত্রী। নির্ময় ঠিক কি বলতে চাইছে? এই সন্তান তো তারই, এখানে আবার মনে হওয়া বা না হওয়ার কি আছে? নির্ময় কি তবে তার বাচ্চাকে অস্বীকার করতে চাইছে? একটু সময়ের জন্য চৈত্রী যেন থমকে গেল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল। মানে আপনি কি বলতে চাইছেন? নির্ময় হাত বাড়িয়ে খামচে ধরল চৈত্রীর দুই বাহু, অগ্নি কণ্ঠে বলল। আমার সন্তান, আমাকে কেন অন্যের মুখ থেকে শুনতে হবে আমি বাবা হতে চলেছি? আমার সন্তান আসবে, আমি কেন সবার আগে খবর পাবো না? কেন? চৈত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলল কিছুটা। তার মানে সে যেটা ভেবেছিল তেমন কিছুই নয়। নির্ময়কে বোঝানোর ভঙ্গিতে সে বলল। আমি যখন বিষয়টা জানতে পারি তখন ঘাবড়ে গিয়েছিলাম অনেকটা, কারণ এই মুহূর্তে আপনি বাচ্চার জন্য প্রস্তুত ছিলেন না। আমাকে অনেকবারই সাবধান করেছিলেন এই বিষয়ে। এর মধ্যে আমি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলেছি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম খুব, কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। তখন মায়ের কাছে কল করেছিলাম পরামর্শের জন্য। মাঝে এভাবে সবাইকে বলে দিবে বুঝতে পারিনি। বিশ্বাস করুন, মাকে ছাড়া আমি নিজে থেকে আর কাউকে বলিনি কথা। নির্ময় তাকালো চৈত্রীর পানে, বাহু থেকে হাত দুটো হালকা হলো তার, বলল। বুঝলাম তুমি কাউকে বলনি, কিন্তু আমাকে কেন জানাওনি? আমি বাবা হতে চলেছি এটা জানার অধিকার কি আমার নেই? আমি ভয় পেয়ে গিয়েছিলাম খুব, ভেবেছিলাম আপনি হয়তো রেগে যাবেন, নষ্ট করে দিতে বলবেন বাচ্চাটাকে। আমি যে কিছুতেই নষ্ট করতে পারবো না আমার বাচ্চাকে। নির্ময় রেগে গেল আরো, এমনিতেই রেগেছিল সে। চৈত্রীর এই কথাটা তাকে রাগিয়ে দিতে যেন আগুনে ঘি ঢালার কাজ করলো। সে নষ্ট করে দিতে চাইতো, তাও তার নিজের বাচ্চা। এতটা নিজভাবে এই মেয়েটাকে, এতদিনে চৈত্রী তাকে এই চিনলো। গর্জে উঠল নির্ময়, বলল। আমাকে তোমার কি মনে হয় আমি খারাপ, বাজে? আমি আমার নিজের সন্তানকে নষ্ট করে দিতে চাইতাম? এতটা জঘন্য লোক আমি? কি মনে হয় তোমার? নির্ময় চিৎকার শুনে তাদের রুমে দৌড়ে এলো সবাই। নির্ময় তাকালো সবার পানি, চোখ দুটো লাল হয়ে উঠেছে ক্রমেই, ক্রোধে জ্বলে উঠছে তার সর্বাঙ্গ। এই মুহূর্তে সে এখানে থাকলে ঝামেলা বাড়বে আরো। নিশ্চয়ই বাবা মা শ্বশুর শাশুড়ির সামনে নিজের গর্ভবতী স্ত্রীর সাথে ঝামেলা করা কোনো সুপুরুষের কাজ নয়। নির্ময় ছেড়ে দিল চৈত্রীকে, রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল রুম থেকে। রাত গড়িয়েছে অনেকটা, নিস্তব্ধ হয়ে পড়েছে ব্যস্ত নগরীটা। চারিদিকে অন্ধকার যেন গাঢ় হয়ে পড়েছে ধীরে ধীরে। দোকানপাট বন্ধ করে যে যার ঘরে ফিরেছে অনেক আগেই। নির্ময় বাসায় ফিরেছে মাত্রই। সেই সন্ধ্যার পরে যে রেগেমেগে বেরিয়ে গিয়েছিল বাসা থেকে, আর ফেরেনি সে। তখন চৈত্রীর কথায় বড্ড আহত হয়েছিল সে। হৃদয়ে যেন আঘাত করেছিল চৈত্রীর কথাটা। সে কি এতই খারাপ যে নিজের বাচ্চাকে মেরে ফেলবে? চৈত্রী তার সম্পর্কে ভাবলো কিভাবে এমন একটা কথা? কিন্তু বাইরে গিয়ে একা কিছুটা সময় কাটিয়ে ধীরে ধীরে রাগ পড়েছে তার। সম্পূর্ণ দোষটা মেয়েটাকেও তো দেয়া যায় না। সেই একবার নয় বারবার চৈত্রীকে বারণ করেছে বাচ্চার ব্যাপারে। হয়তো তার বারণটাই মেয়েটার মনে এই মুহূর্তে ভয় সৃষ্টি করেছিল। শুধু মেয়েটাকে একার দোষ দিলে তো আর হবে না, তাই না? নির্ময় ভাবলো অনেকক্ষণ, যতই রাগ থাকুক না কেন সেটা দেখানোর সময় মোটেই এখন নয়। মেয়েটা প্রেগনেন্ট এখন, এই মুহূর্তে তার যত্ন নেওয়া, তাকে ভালোবাসায় রাখার তার মূল দায়িত্ব। আর তাছাড়া এই রাগ অভিমানের পাল্লায় পড়ে সে নিজের সন্তান থেকে দূরে থাকতে পারবে না কিছুতেই। সে চায় তার সন্তানকে প্রতিটা মুহূর্তে অনুভব করতে, তাকে ভালোবাসতে। মনের কোণে বিভিন্ন চিন্তা ভাবনা ধারণ করতে করতেই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো সে। চারিদিকে ড্রিম লাইটের টিমে টিমে আলো দেখা যাচ্ছে। হয়তো ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই। দীর্ঘশ্বাস ফেললো নির্ময়, ঢুকলো নিজের রুমে। দরজা আটকে বিছানার দিকে তাকাতেই দেখতে পেল চৈত্রী না ঘুমিয়ে বসে আছে এখনো। নির্ময় তাকালো সেদিকে, গায়ের শার্টটা খুলতে খুলতে বলল। এখনো ঘুমাওনি কেন? এই অবস্থায় এত রাত জাগা নিশ্চয়ই ভালো কাজ নয়। চৈত্রী তাকালো নির্ময়ের পানে, দৌড়ে এসে জাপটা ধরলো তাকে, ফুপিয়ে কেঁদে উঠে বলল। আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম খুব। আমার দ্বারা ভুল হয়ে গেছে। এমন ভুল আমি আর কখনো করব না। দয়া করে রাগ করে থাকবেন না আমার উপর। আমি খুব ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। নির্ময় হাত রাখলো চৈত্রীর মাথায়। তার রাগ তো আগেই পড়েছে, তবুও মেয়েটা তার রাগ ভাঙানোর জন্য বসে আছে রাত জেগে। সে জানে মেয়েটার শরীরটা ভালো না। এতদিন মেয়েটার অসুস্থতাগুলো সে নিজের চোখেই দেখেছে। নির্ময় হাত বদলিয়ে দিতে লাগলো চৈত্রীর চুলের ভাঁজে, শীতল কণ্ঠে বলল। রেগেছিলাম, এখন নেই। ভেবে দেখলাম রেগে থাকলে আমারই লস। বউ বাচ্চা দুজনের ভালোবাসা থেকে বঞ্চিত হতে হবে আমাকে। একটু থামলো নির্ময়, কিছুটা অভিমানী কণ্ঠে বলল। তবে আমি তোমার ভাবনার মতো অতটাও খারাপ নই চৈত্র।
হয়তো আমাদের পরিস্থিতির কথা চিন্তা করে বাচ্চা নিতে প্রস্তুত ছিলাম না এখনই, তাই বলে নিজের বাচ্চা মেরে ফেলবো এতটাও নীচ আমি নই। আর তুমি একটু বিশ্বাস করতে পারতে আমাকে। চৈত্রীর কান্নার বেগ বাড়লো আরো, নাক টেনে বলল। আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দিন আমাকে। নির্ময় উত্তর দিল না কোনো। পরম আবেশে চৈত্রীকে আবদ্ধ করলো নিজ বাহুডোরে। পরিশিষ্ট দীর্ঘ 9 মাস অন্তঃসত্ত্বা অবস্থা পার করে এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছে চৈত্রী। তাকে নিয়ে চলছে নির্ময় আর চৈত্রীর জীবন। তাই বলে চৈত্রীর পড়াশোনা কিন্তু বন্ধ হয়নি। সে ঘর বাহির দুটোই সামলাচ্ছে শক্ত হাতে। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, অন্যদিকে সন্তানকে লালন পালন করতেও কমতি রাখেনি কোনো। আর তাকে ঘরে বাইরে প্রতিটি কাজে সাহায্য করছে নির্ময়। চৈত্রীর অর্ধাঙ্গ হওয়ার সম্পূর্ণ দায়িত্ব পালন করছে সে। দুজনের সহযোগিতায় এগিয়ে চলছে তারা তাদের ভবিষ্যৎ জীবনে। সন্তান গর্ভে নিয়েও রোজ ক্লাস করেছে চৈত্রী। ক্লাসের অনেকেই আর চোখে তাকিয়েছে তার দিকে। মাঝে মাঝে তো কত মানুষ তো তার মুখের উপর হেসেছে, কটু কথা বলেছে, তবে তাদের কোনো কথাতেই জবাব দেয়নি সে বা মন খারাপ করেনি একটুও। এসব মানুষের কথা ধরে বসে থাকলে চলবে নাকি? তার জীবনে তার স্বামী সন্তান আগে। প্রেগনেন্সির পুরো সময়টা চামেলি বেগম বা মুনিয়া বেগম ওলটপালট করেছিল চৈত্রীর সাথে। চৈত্রীকে সাহায্য করেছে প্রতি মুহূর্তে। আর বাকি যে কাজগুলো তাদের সাহায্য করা সম্ভব নয়, সেখানে সাহায্য করেছে নির্ময়। চৈত্রীকে প্রতিদিন ভার্সিটিতে নিয়ে গিয়েছে, আবার এনেছে। প্রতি মুহূর্তে তার পাশে থেকে সাহায্য করেছে, তার ভালো খারাপের খেয়াল রেখেছে। বিজ্ঞান বিভাগের ছাত্র হওয়ার পর ভার্সিটিতে ঘুরে ওর কাছ থেকে চৈত্রীর জন্য নোটস সংগ্রহ করেছে সে। সর্বোপরি সব দিক থেকে মেয়েটাকে আগলে রেখেছে সে।